ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি প্রশ্ন করলে প্রথম প্রশ্নটাই করতে হয় যে আর ঠিক কতবার পশ্চিমবঙ্গের মানুষ আদালতে ছুটবে? এই যে চারিদিকে এত ইডি এলো, ঘরে ঘরে একদম আওয়াজ হয়ে গেল, শোরগোল পড়ে গেল, মানুষ ইট কাঠ পাথর বাঁশ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লো, শাসক দল ভয় পেয়ে গেল, চমকে উঠে দেখলো ওই যে ইডি আসে। ইডিটা নিয়ে এলো কারা? কেন এলো ইডি? কেন এলো সিবিআই? কেন আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? কেন? কারণ এ রাজ্যে চাকরি চুরি হয়েছে, এ রাজ্যে একাধিক চুরির অভিযোগ রয়েছে, চাল চুরি হয়েছে, রেশন চুরি হয়েছে, কোর্টে মামলা হয়েছে, কোর্টের নির্দেশে আসছে ইডি, কোর্টের নির্দেশে আসছে সিবিআই। কিন্তু বারবার কাহা তক, কতবার ঠিক কোর্টে যাওয়া যায়? কি কি বিষয় নিয়ে আপনি কোর্টে যাবেন? জায়গা জমি নিয়ে মামলা মকদ্দমার জন্য আদালতে ছুটতে হয়, জানি আমরা। আমার জায়গা রয়েছে, আমার জমি রয়েছে। চুরি ডাকাতি খুন জখম নিয়ে মামলা মকদ্দমা করতে আদালতে ছুটতে হয়। বঙ্গ রাজনীতির সৌজন্যে এরপর বিরোধীদের মিটিং মিছিল করতেও ছুটতে হচ্ছে আদালতে। বিরোধীরা কোথায় মিটিং করবেন, কোথায় মিছিল করবেন, কোথায় বাঁশ লাগাবেন, কোথায় মাচা বাঁধবেন, তার জন্য, তার পারমিশনের জন্য ছুটতে হচ্ছে কোথায়? আদালতে। আদালতের নির্দেশ নিয়ে আসার পর তবে গিয়ে একটা মিছিল করা যাচ্ছে। এই হচ্ছে বাংলার অবস্থা। আর তারপর জানতে পারছি আমরা এই বাংলার কোনায় কোনায় স্পর্শকাতর এলাকা তৈরি হয়েছে। শাসক নেতারা বড়াই করে বলছে স্পর্শকাতর করছে যারা, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরস্থ, উল্টে তাদেরই আশ্রয় দিচ্ছে। প্রশ্ন উঠছে এই বাংলার পুলিশ তাহলে করছেটা কি? পুলিশ এখন কোথায় অনুমতি দিতে হবে আর কোথায় অনুমতি আটকাতে হবে সেই নিয়ে ব্যস্ত। কিন্তু যেটা বলছিলাম আমি, যে আসলে কি কি বিষয় নিয়ে আমাদের আদালতে ছুটতে হচ্ছে, সেখান থেকে পুলিশের ভূমিকায় চলে গেলাম। কারণটা হচ্ছে যে জমি বাড়ি চুরি ডাকাতি এই সব কিছুর পর, মিটিং মিছিলের পর এবার আপনাকে আদালতে দৌড়তে হচ্ছে। কেন বলুন দেখি? কারণ পুজো করার জন্য। আপনি এলাকায় পুজো করতে চান, সে পুজো করার পারমিশনের জন্য এবার আপনাকে আদালতে যেতে হবে। নতুন পশ্চিমবঙ্গের নয়া ট্রেন্ড, এবার পুজো করার পারমিশনটাও আদালত থেকে নিয়ে আসতে হবে। আমি জানি না, আমি বলছি না যে আর কোন কোন উৎসবে, এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলেন না ধর্ম যার যার উৎসব সবার, তো এই ধরনের ধর্ম যার যার উৎসব সবার মার্কা বিভিন্ন অনুষ্ঠানে ঠিক কতবার কতজনকে তাদের নিজস্ব ধর্মীয় উপাচার করার জন্য কোর্টের দ্বারস্থ হতে হয় আমার জানা নেই। তবে নিঃসন্দেহে দুর্গাপুজো থেকে শুরু করে সাম্প্রতিক রাম পুজো, কি আমি দেখছিলাম যে যেদিনকে রাম মন্দির উদ্বোধন হবে সেদিনকে দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকার সেখানকার একটা ক্লাব কমিটি তারা ঠিক করেছেন যে রাম পুজো করবেন। সেই রাম পুজো করার জন্য তারা যখন ব্যবস্থা করছেন তখন জানা যাচ্ছে সেই রাম পুজোর অনুমতি দেওয়া হচ্ছে না। কে দিচ্ছে না? 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। আর গোটা দেশ জুড়ে তখন যখন এই উৎসব চলছে তখন জানতে পারা যাচ্ছে যে কালীঘাটের 66 পল্লী ক্লাবের কাছে কালীঘাট বহুমুখী সেবা সমিতি তারা রাম পুজো করতে চেয়েছে। সেই পুজোতে অনুমতি দিচ্ছে না কারা? পুলিশ নাকি অনুমতি দিচ্ছে না। আজ 10 তারিখ, হাতে আর 11 দিন। পুলিশের অনুমতি ছাড়া পুজো করলে বিপদ রয়েছে। অতএব ভরসা কি? সেই আদালত। মামলা করতে এবার পুজো করার জন্য, নিজের ধর্মীয় উপাচার পুজো করার জন্য মামলা করতে এবার আদালতে আবেদন করা হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্তর মামলার অনুমতিও দিয়েছেন। তারপর পুজো উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা রিপাবলিক বাংলা। শোনাবো তাদের বক্তব্য, কেন কালীঘাটে তারা রাম পুজো করতে পারছেন না তাদের নিজেদের পাড়ায়। শোনা যাক। পুলিশ পারমিশন পাইনি আমরা। 22 তারিখ প্রথম লেটার দিই, 22শে ডিসেম্বর। ডিসেম্বরের পর পুলিশের কোনো রেসপন্স আসেনি। তার 4ই জানুয়ারি আমরা আবার রিমাইন্ডার দিই,
তারপরেও কোনো রেসপন্স আসেনি। ফাংশন হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, ফাংশন হচ্ছে, জলসা হচ্ছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, একবারে পুরো সিল করে দিচ্ছে রাস্তা। আর আমাদের একটু সামান্য একদিনের পুজোতেই বাধা দিচ্ছে, পারমিশন পাচ্ছি না, কি করবো তাতে আমরা। যদিও এটাই প্রথমবার নয়, এর আগেও নিউটাউনে বিজেপি কর্মীদের দুর্গাপুজো করার অনুমতিও দেয়নি পুলিশ। পরে আদালতের নির্দেশ নিয়ে পুজো হয়। সত্যি ভাবতে অবাক লাগে যে এখানে এখন আদালতের দ্বারস্থ হতে 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 এমন একটা প্র্যাকটিস হয়ে গেল। এরপর কেউ নিজের জন্মদিন করতে চাইবেন, পুলিশের আবেদন নিতে হবে। কেউ বিয়ে করতে চাইবেন, পুলিশের অনুমতি নিতে হবে বা কোর্টে যেতে হবে। আমি আজকে অমুক জায়গায় অমুক মাঠে ম্যারাপ বেঁধে বিয়ে করব, চলুন আদালতে। কারণ হয়তো দেখা গেল যে বিয়ে করতে চাইছে সে বিজেপি কর্মী। অবিশ্বাস্য কিচ্ছু নেই, কিন্তু এত কিছুর পরও বাংলার শাসক দলের নির্লজ্জ সাফাই আছে। নির্লজ্জ সাফাই বলবো আমি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের কাজ হয়ে গেছে শুধুমাত্র কোথায় কোথায় অনুমতি বাতিল করা যায়, কোন কোন জায়গা থেকে কাকে কাকে গ্রেপ্তার করা যায়, কোন চাকরি প্রার্থীদের মিছিলে গিয়ে কাকে কামড়ানো যায়, কাকে গিয়ে লাঠি মারা যায়, কোন প্রাক্তন সেনাকর্তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা যায়। এগুলো হচ্ছে পুলিশের কাজ এই মুহূর্তে। খুব ইন্টারেস্টিং, একটা খুব গঠনমূলক কাজ এই রাজ্যের পুলিশের। এনিওয়ে, শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি এ বিষয়ে কি বলছেন চলুন দেখা যাক। প্রথম কথা, কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এই ধরনের যারা পদাধিকারী থাকেন, যারা প্রশাসনিক প্রধান থাকেন, তাদের জন্য সুনির্দিষ্ট, তারা যে জায়গায় থাকেন সেই জায়গায় আইন শৃঙ্খলা মেনটেন করার সুনির্দিষ্ট কিছু পদ্ধতি থাকে, সেটা প্রশাসনকে মেনে চলতে হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার এক মহিলা মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তিনিই বলতে পারেন যে ধর্ম যার যার, উৎসব সবার। সেই জন্যে তিনি যেমন কালী পুজোও করেন, তিনি তেমনি ঈদের নামাজও পড়তে যান, নামাজে অংশগ্রহণ করতে যান, তেমনি তিনি ক্রিসমাস ফেস্টিভ্যালও যান। আর ভারতীয় জনতা পার্টি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার জন্যে রামকে রাস্তায় নামিয়ে সস্তার রাজনীতি করে। মাননীয় সাংসদ শান্তনু সেনের বক্তব্য অনুযায়ী একটা বিষয় স্পষ্ট, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রয়োজনে কালী পুজো করেন, প্রয়োজনে দুর্গাপুজো করেন, তিনি প্রয়োজনে ঈদের নামাজও পড়েন, প্রয়োজনে তিনি যিশু পুজোও করেন। কিন্তু রাম পুজো করার ক্ষেত্রে বোধহয় কোথাও না কোথাও সমস্যা একটা হয়ে গেছে এই রাজ্যের প্রশাসনের, যে কারণে রাম পুজোর পারমিশন পাওয়া যাচ্ছে না। কারণ রাম পুজো যারা করে তারা হচ্ছে অন্য রকমের সাম্প্রদায়িক রাজনীতি করে, আর বাকি যারা যা কিছু পুজো আচ্ছা করে সেগুলো হচ্ছে সবই ধর্ম যার যার, উৎসব সবার, এই মার্কে একটা কিছু পুজো আচ্ছা, ধর্মীয় উপাচার। ক্যা বাত, জোর যার মুলুক তার, বাংলায় এমন একটা প্রবাদ আছে, শুনেছি আমরা। আর বঙ্গ রাজনীতিতে হচ্ছে ক্ষমতা যার, পুজো তার, ক্ষমতা যার, উৎসব তার, ক্ষমতা যার, পুলিশ তার, পারমিশন তার। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে দুরকমের কথা, দুরকমের মুখ, দুরকমের উদ্দেশ্য। আজ আমি এই বললাম তো কাল আমি ওই বললাম। ছত্রে ছত্রে শাসকের দ্বিচারিতা। আমি এই পুজো করব, ওই পুজো করব, যিশু পুজো করব, ইতু পুজো করব, কিন্তু রাম পুজো করার ক্ষেত্রে যারা রাম পুজো করবেন তারা হচ্ছেন বিভাজনের রাজনীতি করছেন। রাম পুজোর মধ্যে রাজনীতি রয়েছে। আমরা বলি না যে কবে রাম রাজা হবে তবে সীতা বনে যাবে, বহু আগে হয়ে গেছে এগুলো, অনেক চ্যাপ্টার। কিন্তু খুঁজে খুঁজে এই মুহূর্তে ইডি আসছে, সিবিআই আসছে, তাই খুঁজে খুঁজে বার করো কোন সালের কোন চ্যাপ্টার, কোন পাতা উল্টালে, উল্টে আলোচনা করলে একটুখানি বাজার গরম করা যায়। শুভেন্দু অধিকারী এই বিষয়ে আবার মন্তব্য করছেন, তিনি কি বলছেন দেখা যাক। হাওড়া সহ বিভিন্ন রাম মন্দিরে 22শে জানুয়ারি বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল, তার অনুমতি দেওয়া হচ্ছে লাগবে না। 22 তারিখে জাতীয় উৎসব, কোনো অনুমতি লাগবে না। আমি বলবো অনুমতি নিতে না। ওই যে বললাম দ্বিচারিতা, আমি এখানে হ্যাঁ বলবো ওখানে না বলবো, এইটা আমার মতো হলে এক্ষেত্রে রাজি, আবার অন্যের মতো হলে তার অন্য মানে বার করবে। গত 12 বছর ধরেই বাংলায় শাসকের দ্বিচারিতার রাজনীতি দেখেছে এই পশ্চিমবঙ্গের মানুষ। মুখ্যমন্ত্রী রাম মন্দিরকে বলেন গিমিক, আর সেই মুখ্যমন্ত্রী আবার ভরা মঞ্চে দাঁড়িয়ে লম্বা ফেরেস্তি দেন, আমি কি কি মন্দির করেছি, এই মন্দির করেছি, ওই মন্দির করেছি, অমুক মসজিদের উন্নয়ন করেছি, ফুরফুরা শরীফের রাস্তা করেছি। কোনটাকে ধরবেন আপনারা? প্রতি মুহূর্তে দ্বিচারিতা। ঠিক যেরকম দ্বিচারিতার কথা আমি বললাম, কালী পুজো করবো, দুর্গা পুজো করবো, ইতু পুজো করবো, যিশু পুজো করবো, রাম পুজো যারা করছে তারা হচ্ছে আসলে সাম্প্রদায়িক রাজনীতি। এরকম হয়? দুরকমের মন্তব্য বারবার মানুষকে বিভ্রান্ত করার জন্য, নাকি ইচ্ছা করে কোথাও অন্যরকম রাজনীতি তৈরি করার জন্য?
যখন চুরি দুর্নীতিতে মুখোশ খুলে গিয়েছে, ইডি সিবিআই তদন্ত করছে, তদন্ত করতে সে বাধা পাচ্ছে, সবটা ওপেন টু অল হয়ে গেছে সবার কাছে, আর কোনো প্রাইভেসি সিক্রেট নেই, ঠিক সেই সময় দ্বিচারিতার রাজনীতি। প্রথম একটা বক্তব্য শোনাচ্ছি, দ্বিচারিতা নাম্বার 1 দেখুন। কি হয়নি? তীর্থস্থানগুলো দেখুন, দক্ষিণেশ্বর দেখুন, কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে, তারাপীঠ হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, লোকনাথ মন্দির হয়েছে, অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা 5 একর জমি বিনা পয়সায় দিয়েছি, ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা 3.5 কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি, আমরা তারকেশ্বর করে দিয়েছি, আমরা জলপেশ মন্দির করে দিয়েছি, শিব মন্দির, আমরা মদনমোহন মন্দির করে দিয়েছি, আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি, আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান, গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি। আগে কিন্তু কেউ এই কাজ করতো না। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে, আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। কোথাও কোনো ভাগাভাগি করতে না দেওয়ার কথা, অথচ প্রত্যেক মুহূর্তে একটা ভাগাভাগির রাজনীতি চলছে প্রত্যেক জায়গায়। আর এই ভাগাভাগি রাজনীতি করার জন্য কাদেরকে ব্যবহার করা হচ্ছে? পুলিশকে। বারবার বিরোধীরা বলছেন দলদাস, শাসকের দলদাস পুলিশ। আইন শৃঙ্খলা নিয়ে দ্বিচারিতাও ধরা পড়েছে ছত্রে ছত্রে। একবার মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ঠিক রয়েছে, রাজ্যকে বদনাম করছেন, আমাকে বদনাম করছেন, কারণ আইন শৃঙ্খলাকে বদনাম করবেন না, পুলিশকে দেওয়ার সার্টিফিকেট দিচ্ছেন। আবার পর মুহূর্তেই পুলিশের কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করেননি কি? একাধিকবার করেছেন। আর পুলিশের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ তো করারই কথা। সাম্প্রতিক সময় দেখুন, সাম্প্রতিক ঘটনায় 5 দিন পার হয়ে গেছে সন্দেশখালীতে হামলার ঘটনায়, ইডি এর উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা নিয়ে ধোঁয়াশা রেখে দেওয়া হয়েছে। কার কবজায় রয়েছে শেখ শাহজাহান? রাজ্য পুলিশের ডিজি বলছেন অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, অপরাধী কেউ খুলিয়াম বেড়াতে পারবেন না। এলাকার লোকেরা বলছেন শাহজাহান এলাকাতেই আছে, পুলিশ কি কিছুই জানে না? পুলিশ শাহজাহানকে ধরতে পারে না, পুলিশ শঙ্কর আড্ডদের দুর্নীতির তল খুঁজতে পারে না, পুলিশ জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতির হিসেব কষতে পারে না, পুলিশ অনুব্রত মণ্ডলকে নিয়ন্ত্রণ করতে পারে না। পুলিশ শুধু পারে কোথাকার কোন পুজো করতে যাচ্ছে, কোথায় কোন পুজো হচ্ছে, সেই পুজো কিভাবে আটকাতে হয়, এটা পুলিশের কাজ। পুলিশকে নিয়েও শাসক বিভ্রান্ত, কোথাও কোনো উত্তর নেই, সদুত্তর নেই। যেরকম শেখ শাহজাহান ইস্যু, এত বড় একটা ইস্যু, কিন্তু রাজ্যের শাসক দলের নেতারা তারা নাকি কিছুই জানেন না। যখন এই পুলিশকে নিয়ে পাল্টা প্রশ্ন করা হয় তখন স্পিক টু নট। দুজনের বক্তব্য শোনাবো, দেখুন। ইডির ওপর এই হামলার ঘটনায় এখনো পর্যন্ত ডিজিপি বলার পরেও শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা, এবং এই ঘটনায় যারা যারা মারধর করেছে ইডির আধিকারিকদের বা সংবাদ মাধ্যমের উপরে, তারাও এখনো পর্যন্ত অধরা। এটা নিয়ে আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে এই ব্যাপারটা আমার কোনো আইডিয়া নেই। সত্যিকার শাহজাহান কি তখন বাড়িতে ছিল? তার কোনো প্রুফ দিতে পারবে কেউ? ইডি যদি বলে সে মতো নিশ্চিতভাবে আইনের মতো তারা তাদের মতো করবে, এবং শাহজাহান শেখ তার নিশ্চিতভাবে সেও আইনের আশ্রয় নেবে। যদি প্রুফ হয়ে থাকে, যদি শাহজাহান শেখের নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটে থাকে, আমি মনে করি সে গিল্টি, সে অপরাধী। পুলিশ নিয়ে পাল্টা প্রশ্ন করলে কোনো উত্তর নেই, এবং স্ট্রেট উত্তর আসে যে ঠিক এ ব্যাপারে বলতে পারছে না, কিন্তু বাকি সব ব্যাপারে, সমস্ত ব্যাপারে
সব রকমের তথ্য রয়েছে শাসক দলের কাছে, কোথায় মন্দির মসজিদ হচ্ছে, কোন রাজ্যে কি হচ্ছে, সমস্ত খবর উত্তরপ্রদেশ থেকে অযোধ্যা, সমস্ত মুখস্থ নখদর্পণে। শুধুমাত্র নিজের রাজ্যে শেখ শাহজাহানকে কেন ধরতে পারছে না পুলিশ, সেই নিয়ে কোনো উত্তর নেই। কিন্তু পুলিশের খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, কোথায় কোন জায়গায় পুজো হচ্ছে সেই পুজো খুঁজে খুঁজে বার করে তার অনুমতি বাতিল করা, এটা পুলিশের নিঃসন্দেহে বড় কাজ রয়েছে। এবং পুজো করানোর জন্য এবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। ঠিক যেখান থেকে শুরু করেছিলাম আজকে আলোচনা, সেখান থেকে আজকে ডিবেট শুরু করব যে এই রাজ্যে আর কি কি কারণে কি কি ইস্যুতে আমাদেরকে আদালতের দ্বারস্থ হতে হবে, কোন কোন বিষয়কে কেন্দ্র করে এখনো পর্যন্ত পুলিশ পারমিশন দেবে না এবং তার জন্য আমাকে আদালতে দৌড়তে হবে। আর কিছুক্ষণ আগেই শোনালাম মাননীয় সাংসদ শান্তনু সেনের বক্তব্য, আবারও শোনাবো এই বিতর্ক চলার মাঝখানে, যেখানে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজে কালী পুজো করেন, তার কালী পুজো হোক, যিশু পুজো হোক, ইতু পুজো হোক, সমস্ত ক্ষেত্রে তার আগ্রহ রয়েছে, সবটাই হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। শুধুমাত্র রাম পুজোর ক্ষেত্রে এই ধর্ম যার যার উৎসব সবার এই তত্ত্ব খাটছে না কেন? আজকে আলোচনা যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করে নিয়ে রয়েছেন বিজেপি মুখপাত্র এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক, রয়েছেন কালীঘাট বহুমুখী পুজো কমিটির সম্পাদক তুষার কান্তি ঘোষ এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্ত সরকার। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি অনুরোধ করব প্রত্যেককেই যে আমরা বিতর্ক করছি, দয়া করে মাছের বাজার বানাবেন না, একজনের উত্তরের মাঝখানে অপরজন ঢুকবেন না, তাতে আপনাদের বক্তব্য না মানুষ শুনতে পাবে না আমি বুঝতে পারবো। আমি প্রথমে আজকে আসবো তুষারকান্তি ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন তার কাছে সরাসরি। তুষারকান্তি বাবু, আপনি একদিকে বিজেপি কর্মী, দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছেন, বিজেপি নেতা একজন, তার সঙ্গে সঙ্গে আপনি কালীঘাট বহুমুখী পুজো কমিটির সম্পাদকও। এই কালীঘাট বহুমুখী পুজো কমিটি এদের কি পরিকল্পনা ছিল, এমন কি পরিকল্পনা আপনারা করলেন হঠাৎ করে যে পরিকল্পনার মাধ্যমে গোটা রাজ্য উত্তাল হয়ে যেতে পারে, একদম চূড়ান্ত অশান্ত পরিবেশ তৈরি হয়ে যেতে পারে, যে বাধ্য হয়ে পুলিশ আপনাদেরকে অনুমতি দিল না, তাই আপনারা কোর্টে গেলেন। কিন্তু পুলিশকে তো আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, আপনারা তো এই রাজ্য থেকে এমন কিছু করতে পারেন না যাতে মুহূর্তের মধ্যে পরিস্থিতি একদম উত্তপ্ত হয়ে ওঠে। কি এমন প্ল্যান করেছিলেন আপনারা যে পুলিশ আপনাদের অনুমতি দিল না? প্রথমে বলি, আমরা গত 22শে ডিসেম্বর আমাদের কালীঘাট বহুমুখী সেবা সমিতির যারা সদস্য আছেন, কালীঘাট অঞ্চলের বসবাসকারী যারা বাসিন্দা এবং যারা রাম ভক্ত, তাদেরকে নিয়ে আলোচনা করার পর আমরা একটি আবেদনপত্র করি জয়েন্ট সিপি হেডকোয়ার্টার, সিপি, ডিসি সাউথ এবং লোকাল পুলিশ স্টেশন কালীঘাট। আবেদনে আমরা বলি 22শে জানুয়ারি যখন রাম মন্দির উদ্বোধন হবে, সেই উদ্বোধনের অনুষ্ঠান 11টা থেকে 1টা পর্যন্ত আমরা এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখাবো। তারপর 11টা থেকে 1টার পর 1টা থেকে 3টে পর্যন্ত পুজো পাঠ হোম যেটা হয়, পুজোর আনুষঙ্গিক যা যা প্রস্তুতি হয় সেটা, এবং আমরা 3টে থেকে 4:30 পর্যন্ত আমরা বন্ধ রাখবো। 4:30 থেকে ভজন সংকীর্তন 6টা পর্যন্ত, তারপর 6:30টায় আমরা আরতি, তারপর ভোগ বিতরণ। এটার জন্য আমরা লিখিতভাবে আমরা আবেদন করি এবং কালীঘাট থানায় আমি নিজে গিয়ে আবেদনের কথা জানাই। বেশ, তারপর 4 জানুয়ারি আমরা একটা রিমাইন্ডার লেটার দিই, অনুমতি যাতে আমাদেরকে দেওয়া হয়, না হলে আমরা মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ হব। তো গতকাল পর্যন্ত অর্থাৎ 9 তারিখ পর্যন্ত কোনো সদুত্তর না আসাতে আমরা আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। হাইকোর্টে আমরা পিটিশন ফাইল করেছি, আমাদেরকে সোমবার রায়দান দেবেন। পুলিশের কি বক্তব্য? পুলিশ কোথায় পারমিশন দিচ্ছে না, কোন জায়গায়, মানে পুলিশের কারণটা কি বলছে পুলিশ? পুলিশের পক্ষ থেকে আমাদের কোনো ফোন করা হয়নি, যোগাযোগ করা হয়নি। আমার নাম্বার দেওয়া ছিল, মাঝে একবার গত শুক্রবার দিনকা আমার কাছে স্পেশাল ব্রাঞ্চ থেকে একটা ফোন আসে যে আপনাদের কোনো প্রোগ্রাম হচ্ছে। আমি বললাম আমি তো আবেদন করেছি, কোনো এখনো পর্যন্ত আমাদের অনুমতি মেলেনি। তা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কোন জায়গাটা করবেন, কত লোক হতে পারে।
এবং কি ব্যবস্থা থাকছে, রাজনৈতিক কোনো নেতা থাকবে কি না। আমি বললাম কালীঘাট অঞ্চলের যারা রামভক্ত আছে তার মধ্যে আমিও একজন, আমরা করছি, এখানে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। তো আমাদেরকে অনুমতি এখনো পর্যন্ত দেয়নি। তো কত লোক হবে কি হবে এইসব বলার পর তারপরেও কোনো রকম ফোন আর আসেনি, না লোকাল থানা থেকে এসছে, না জয়েন্ট সিপি হেডকোয়ার্টার থেকে এসছে। কিন্তু পারমিশনটা আপনারা পেলেন না? পারমিশন আমরা পাইনি, তাই বাধ্য হয়ে আপনারা আদালতের দ্বারস্থ হলেন। হ্যাঁ। সুদীপ্তবাবু, আপনার কি মনে হয়, সুদীপ্ত এখানে রয়েছেন সুদীপ্ত সরকার, এত পুলিশের সামনে এত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তার মাঝখানেও দেখুন পুলিশ কি সুন্দর সময় বার করে নিয়েছে যে কোন কোন জায়গায় পারমিশন আটকাতে হবে, এক্ষেত্রেও আটকানো হলো, এটা কি পুলিশের কাজ? আমার দেখুন একটা পরিষ্কার কথা বলছি, যে কোনো বারোয়ারি পুজো যেটা পাবলিক প্লেসে হয়, সেটা দুর্গা পুজো হতে পারে, কালী পুজো হতে পারে, রাম পুজো হতে পারে, এই সমস্ত পুজোতে পুলিশের একটা পারমিশনের দরকার লাগে। এই পুলিশ সেটা ল অ্যান্ড অর্ডার, ট্রাফিক কন্ট্রোল এবং তাদের যা নিয়ম সেই নিয়মগুলো মেনে, কারণ অফিস আওয়ার্স, অফিস টাইমস, মানুষের যাতে অসুবিধা না হয়, কিছু মানুষের জন্যে বা ট্রাফিকের কোনো সুব্যবস্থা থাকে, তাই জন্য পুলিশ এগুলো সব দিক দেখে তারপর একটা পারমিশন দেয়। এটা শুধু একটা রাম পুজো না, দুর্গা পুজোতেও একই নিয়ম, কালী পুজোতেও একই নিয়ম, জগদ্ধাত্রী পুজোতেও একই নিয়ম। বহু নতুন পুজো আসে কিন্তু সবাই পারমিশন পায় না, বিভিন্ন ট্রাফিক কারণে, বিভিন্ন ল অ্যান্ড অর্ডার প্রবলেমের কারণে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের কাজ করবে। আমি তো আর পুলিশের মুখপাত্র না, পুলিশ নিশ্চয়ই তার আইন মাফিক হয়তো দেখেছে ওখানে ল অ্যান্ড অর্ডার বা ট্রাফিক নিয়ে সম্ভব হচ্ছে না, কোর্টের দরজা শুনুন, আমি তো বলছি কোর্টে, ওনারা তো কোর্টে গেছেন, ওনারা কোর্টকে জানাবেন, পুলিশের প্রবলেম কোর্টকে জানাবে, সেখান দিয়ে যা বিচার হবে সেই অনুযায়ী পুজো হলে হবে। আচ্ছা, ওনাদের কোর্টে যেতে হলো কেন? কেন যেতে হবে না বা কেন? যদি ওনারা যদি চায়, ওনারা নিজেদেরকে শুধু রামভক্ত বলছেন, হাজার হাজার কোটি কোটি রামভক্ত পুরো বাংলা জুড়ে আছে, তা সবাই সবার, কেউ বাড়িতে করছে, কেউ কার পার্সোনাল প্রপার্টিতে পুজো করছে, রাম জন্মভূমিতে বহু মানুষ পুজো করে। আজকে এই জন্যই তো বহু সাধু সন্ত, শুনুন, বহু সাধু সন্ত, আজকে আপনাকে আমি কথা বলি, রাম মন্দিরের পুজো বাড়ির ভেতরে করতে হবে, শুনুন আপনাকে একটা পরিষ্কার কথা বলি, আপনি প্যান্ডেল বেঁধে করা যাবে না, এটা কোথায় রয়েছে লেখা? আপনি যদি একটু কোথাও লেখা নেই, আমরা বলছি পুলিশের পারমিশন নিয়ে ল অ্যান্ড অর্ডার মেইনটেইন করে, শুনুন, ল অ্যান্ড অর্ডার মেইনটেইন করে করলে কারোর কোনো অসুবিধা নেই, কিন্তু সে ল অ্যান্ড অর্ডারটা পুলিশ নির্ধারিত করবে, আপনি আমি নির্ধারিত করতে পারবো না। করতে পারলো না কেন? কি নির্ধারিত করতে পারলো না? পুলিশ যদি ফিট মনে করে পুলিশ পারমিশন দেবে, পুলিশ যদি না ফিট মনে করে, আপনার যদি মনে হয় আপনি ফিট, পুলিশের কথা ভুল, আপনি ল অ্যান্ড অর্ডারের কাছে যাবেন। কিন্তু আমার কথা হচ্ছে, শুনুন, ভারতবর্ষে বহু সাধু সন্ত আজকে এই রাম মন্দিরের যে রাজনীতিকরণ সেই নিয়ে প্রতিবাদ করছে। আজকে বহু সাধু সন্ত এই যে অর্ধ নির্মাণ রাম মন্দিরে কতটা সনাতনী ধর্মের অনুমতি আছে, অর্ধ নির্মাণ রাম মন্দিরে হঠাৎ করে ইলেকশন কেন্দ্রিক এই টার্গেট করে এই অনুষ্ঠানকে করা, এই মানে এই ওপেনিং করা, এইটা কিন্তু বহু সাধু সন্ত কিন্তু আজকে এটার অবজেকশন করছে। ধর্ম বিচার আমরাও করি, একটা আমরাও কিন্তু রামের ভক্ত, রামকে মনে থাকা উচিত, রামকে রাজনীতিকরণে আনা উচিত না। হচ্ছে না অযোধ্যার জন্য, অযোধ্যায় পুজো করার জন্য, অযোধ্যায় যাওয়ার জন্য এই রাজ্যের পুলিশ পারমিশন দিচ্ছে না, দিচ্ছে কালীঘাট অঞ্চলে পুজো করার জন্য। আপনার ইউপি পুলিশই নিজের রেস্ট্রিকশন করছে, প্রধানমন্ত্রী আবেদন করছে সবাই আসবেন না, আপনারা পরে আসুন। আমরা কালীঘাট নিয়ে কথা বলছি না, কালীঘাট নিয়ে তো পুলিশের হাতে ছাড়ুন না, পুলিশ তার ল অ্যান্ড অর্ডার দেখে করবে। বাংলায় কি পুজো হচ্ছে না? বাংলায় সব পুজোই হয়, কোন পুজো হয় না? পারমিশন দিচ্ছে না কেন? একটা টাইমে তো বিরোধীদের বক্তব্য ছিল রামনবমী পুজো হয় না, রামনবমী পুজো বহু মানুষ করে, বহু মানুষ করে। পুলিশ শেখ শাহজাহানকে ধরতে পারলো না, আমাদের বাড়িতেও গীতা জয়ন্তী পুজো হয়, গীতা পাঠ হয়। পুলিশ শেখ শাহজাহানকে ধরতে পারেনি, নিয়ে আপনারা হাহাকার মাঠে 24শে ডিসেম্বর নিয়ে হাহাকার শেখ শাহজাহানকে ধরতে পারেনি, 4 দিন হয়ে গেছে, অথচ পুলিশের এদিকে নজর রয়েছে যে কোন কোন জায়গায় পুজোকে আটকাতে হবে। আপনি দুটো ইস্যুকে এক করলে তো হবে না। কোন ইস্যুকে এক? আপনি দুটো ইস্যুকে এক করলে হবে না। আমি বলছি একটা পুলিশের কাজ কি? স্ট্রিট থেকে শুভেন্দু বাবু ইডিসিবিআই কে চালাবে, আর রাজ্যবাসী মানুষ তারা উত্তক্ত হবে। তাদের এই প্রসঙ্গে একটুখানি বলছি, মামলা এখনো পর্যন্ত মেটাতে পারলো না, আর সেই ইডিসিবিআই জায়গায় জায়গায় পুরো বাংলা জুড়ে ঘুরে বেরিয়ে বাংলাকে অশান্ত করবে। নবান্ন থেকে পুলিশ চলবে, কালীঘাট থেকে পুলিশ চলবে, আর প্রত্যেকটা মানুষকে এখানে দৌড়ে দৌড়ে এবার তো আমার মনে হচ্ছে বিয়ে করে জন্মদিন করার জন্য কোর্টে যেতে হবে। এবার তো বিজেপি কর্মীদের বিয়ে করতে চায় কোনো মাঠে, আমার তো মানে তাহলে পুলিশের কোর্টে গিয়ে কেস করতে হবে। তরুণ জ্যোতির কাছে আসবো, তরুণ জ্যোতি এই কোর্টটা কেসটা লড়ছেন, তরুণ জ্যোতি পুলিশ
খুব গুরুত্বপূর্ণ কারণে নিশ্চয়ই তাহলে পারমিশন দেয়নি। নিশ্চয়ই এমন কোটি কোটি, উনি বলছেন যেরকম কোটি কোটি জনসমাগম হবে, এই নিয়ে একটা সাম্প্রদায়িক বিভাজন হবে, তুমুল একটা বাতাবরণ তৈরি হয়ে যাবে, সামান্য এলাকায় একটা পাড়ায় রাম পুজো করাবে, এই নিয়ে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল সেখানে পারমিশনের জন্য কোর্টে যেতে হচ্ছে। খুব আজ সিম্পল ব্যাপার, দেখো 22/1/2024 তারিখটা ভারতবর্ষ না পুরো পৃথিবীর সমগ্র হিন্দুদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ দিন। 500 বছরের অপেক্ষা, 500 বছরের অপেক্ষার পর আমার প্রভু তার ঘরে ফিরছে, পুরো দেশ সেলিব্রেট করবে এবং সব মানুষের ইচ্ছা ওই দিনকে যাওয়ার। অনেকের মানে ইকোনমিক কন্ডিশন নেই ওখানে পৌঁছানোর বা তাদের অবস্থা নেই যাওয়ার, তার জন্য এই অর্গানাইজেশনের তরফ থেকে এটা করা হলো লাইভ স্ট্রিমিং, যারা তারা দেখতে পারে। যারা ধরো রাস্তায় থাকে, যাদের মানে বাড়িতে টিভি নেই, তাদেরও দেখার ইচ্ছা থাকে কি হচ্ছে, মানে প্রভু রামের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তারাও দেখবে, এরকম একটা প্রোগ্রাম করা হলো। সেখানে হয়ে গেল অসুবিধা। আসলে ব্যাপার কী বলতো, মানে এনাদের মানে তৃণমূলে কিছু লোকে প্রভু রামকে নিয়ে আপত্তি আছে। তারা এখনও মনে করতে পারেন না যে প্রভু রাম মানে মানে বাংলার একটা সংস্কৃতির অংশ। এরা রামকৃষ্ণকে ভুলে যায়, এরা রামমোহনকে ভুলে যায়, বিভিন্ন সময় রাম নামের ব্যাপার এরা ভুলে যায় যে পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর ইতিহাস থেকে আরও বেশি পুরনো ইতিহাস হচ্ছে রাম পুজোর ইতিহাস। এরা ভুলে যায়। কী বলতো, প্রতি বছর আমি এগুলো ভাবতাম না, আমি মনে করতাম সত্যি ল অ্যান্ড অর্ডারের জন্য কিছু দিচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে। যদি কোনো একটা পলিটিক্যাল প্রোগ্রাম হতো আর রিলিজিয়াস প্রোগ্রাম, উল্টো দিকে আমি একটু হিসাব করি, প্রতি বছর দেখা যায় দুর্গাপুজোর আগে প্রায় 2 থেকে 300টা মামলা হাইকোর্টে করতে হয় পারমিশন চেয়ে দুর্গাপুজোর। কয়েক বছর আগেই তখন জাস্টিস দীপঙ্কর দত্ত কলকাতা হাইকোর্টে ছিলেন, একটা মামলা শস্ত্র পুজো, নবমীর দিন অনেকের বাড়িতে নবমী এবং দশমীতে দুর্গাপুজোর সময় শস্ত্র পুজোর একটা থাকে, শস্ত্র পুজোর পারমিশন, বাড়ির শস্ত্র পুজো, তার পারমিশন দিচ্ছিল না, কোর্টে আসতে হয়েছিল। তখন মাননীয় বিচারপতিরা প্রশ্ন করতে বাধ্য হয়েছেন যে কয়েকদিন আগে মহরম গেল, যে কটা তাজিয়া বেরোলো একটারও কি পারমিশন হয়েছিল? রাজ্যের কাছে কোনো উত্তর ছিল না, কারণ হয় না, তাজিয়া আটকানো হয় না। আমি বলছি না আটকানো উচিত না, ক্রিসমাস সেলিব্রেশন বিভিন্ন জায়গায় হয়, আটকানো হয় না। বারবার হিন্দুদের সাথে এরকম একটা বৈমাতৃসুলভ আচরণটা কেন করে রাজ্য সরকার? শুধুমাত্র আপনি দুটি উপাচার নিয়ে বলছেন, মানে এর আগেও তো আমাদের কদিন আগে গুরুদ্বারা থেকে একটা বড় মিছিল র্যালি বেরোলো, সেক্ষেত্রে তারাও পারমিশন পেয়েছে। আরো আসছে। দেখো একটা অদ্ভুত ব্যাপার আছে এই পশ্চিমবঙ্গে, বারবার দেখি প্রতি বছর এই পুজো টুজো নিয়ে আসতে হয়। দাদা এক্ষুনি বললেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এত কিছু, সত্যি তো রাজ্য পুলিশের দায়িত্ব। আমরা দেখো, আমরা ভক্ত মানুষ, আমাদের প্রভু রামের পুজো করব, আমাদের একটা সেন্টিমেন্ট আছে। পুলিশ তো সিরিয়াসলি দেখবে ব্যাপারটা, দেখতে উচিত দেখা। তো পুলিশের সেই সিরিয়াসনেসটা কখন ছিল? যখন রাজভবনের সামনে পলিটিক্যাল ধর্নার ব্যবস্থা হয়ে গেল, যেখানে 144 থাকে, 5 জনের বেশি জমায়েত সম্ভব না, সেখানে কোন আক্কেলে পুলিশ পারমিশন দিল ধর্না কার্যক্রম করার? কি করে হলো? কারোর বিরুদ্ধে পদক্ষেপ হলো না। আসলে এবার পুলিশ চলে কিছু মানুষের কথা মতো। প্রবলেমটা প্রভু রামের পুজো নিয়ে নয়, প্রবলেমটা হিন্দু ধর্মের আচার রীতি পালন করা নিয়ে নয়, প্রবলেম হচ্ছে রাজ্যের কিছু সুপর্ণাকার প্রবলেম আছে প্রভু রামকে নিয়ে। এই সুপর্ণাকা সহ্য করতে পারে না যে রামের পুজো হবে এখানে, তার বারবার ইস্যু দরকার। তিনি আল্লাহর কসম খেয়ে কালকে বলেছেন, আল্লাহর কসম খেয়ে তিনি বলেছেন আমি আপনার সাথে আছি। আচ্ছা, মুসলিমরা বলেছে কি যে রামের পুজো করা যাবে না? তারা তো এই বিভেদ চায় না। পশ্চিমবঙ্গের বুকে হিন্দু মুসলিম বিভেদ যদি কেউ করে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো সময় দুর্গাপুজোর বিসর্জন দিয়ে, কোনো সময় এই ক্যাওয়াসগুলো করে দিয়ে, কেন করে তিনি? হিন্দু মুসলিম বিভেদ তো এখানে নেই, সৃষ্টি করে মমতা বন্দ্যোপাধ্যায়। আল্লাহর কসম আমি আপনার সাথে আছি, আল্লাহর কসম আমি দুর্গাপূজা বিসর্জন পিছিয়ে দিচ্ছি, কারণ আপনারা তাজিয়ে যাবে। দরকার কি আছে? ধর্ম তো আমাদের, যার যার মতো চলুক না, অসুবিধা কোথায় আছে? তিনিই বলেন ধর্ম যার যা, তা আমার ধর্মটা আমাকে পালন করতে। আমি বলছি বিভাজনের কথা আমরা বলবো না, দ্বিতীয়ত হচ্ছে কোনো ব্যক্তিগত আক্রমণের রাস্তাতেও হাঁটবো না, আমি প্রত্যেককে অনুরোধ করছি। কিন্তু আমার বিষয় হচ্ছে অন্য জায়গায়, যে আরও একবার এই যে পারমিশন পাওয়া যাচ্ছে না, এই যে বিরোধীরা বলছে, আমি সুবিধাও এখানে রয়েছেন, যে রাম পুজো নিয়ে সমস্যা কথা, রাম পুজো নিয়ে এই হচ্ছে। আপনি জানেন না, আপনি নিজে জানেন কিনা, মেদিনীপুর একটা বড় রাম সীতার মন্দির হচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেসের মানে এই আমলেই তৈরি হচ্ছে, সেটা কি আপনি জানেন? কি হয়েছে? না হওয়ার কি আছে? আচ্ছা, সেটা বলে কি অসুবিধা আছে? আমার কথা কি, বিজেপি কি রাম মন্দিরকে কেন্দ্র করে, রাম মন্দির তো হাইজ্যাক করে নিয়েছে সাধু সন্তদের হাত থেকে, সে তো সাধু সন্তদের বক্তব্য দিয়েই পরিষ্কার হচ্ছে, ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে, ভারতবর্ষের মানুষ শুনতে পাচ্ছে যে রাম মন্দিরকে কেরমভাবে, রাম মন্দিরে যেখানে হাজার হাজার হিন্দুদের প্রাণ গেছে, বিজেপি একটা পার্টি, অন্যান্য কারুর কোনো ইনভলভমেন্ট নেই, একা ওনারাই সমস্ত কিছু করেছে এবং পুরো নরেন্দ্র মোদী নিজের কৃতিত্বে পুরো মন্দিরের পুরো সমাগমটাকে হাইজ্যাক করে নিয়েছে, সমাগমটাকে হাইজ্যাক করে নিয়েছে। বিভিন্ন সাধু সন্ন্যাসীরা আজকে তারা প্রতিবাদ জানাচ্ছে, বিভিন্ন সাধু সন্ন্যাসীরা প্রতিবাদ জানাচ্ছে। বিজেপি হাইজ্যাক করছে, এই নিয়ে সমস্যা, মানে আমার রাম মন্দির চাই, আমার রাম মন্দির চাই বলছে না। কি অবস্থায় এসে দাঁড় করিয়েছে রাজনীতিকরণ? ইলেকশনের আগে রাম মন্দির নির্মাণ, ইলেকশনের আগে রাম মন্দির উদ্বোধন,
রাম মন্দির নির্মাণ হয়নি, সেই মন্দির উদ্বোধন হচ্ছে সনাতনী ধর্মের এই গ্রন্থ থেকে এটা নিয়মের মধ্যে আছে। আমার তো এটা ডাউট আছে, অনেক বড় কনফিউশন, ভারতবর্ষের কোনো অর্থ নির্মাণ আজ পর্যন্ত মন্দির কখনো কোনোদিনও উদ্বোধন হয়েছে বলে আমার মনে হয় না। অন্তত হিন্দু ধর্মে সেটা আছে বলে আমার তো মনে হয় কোনো ধর্মীয় গুরু বলতে পারে না। তাই আমার মনে হয় এটা জিজ্ঞেস করা উচিত এবং জানা উচিত। আপনারা ডিবেট করুন, এটা নিয়ে মিছিল করুন, আইনি লড়াই লড়তে শুরু করে দিন। করছেন না কেন আপনারা? যাবেন না বলছেন কেন? এত যখন আপনাদের আমরা কারো ধর্মীয় ব্যাপারে সেন্টিমেন্ট করতে চাই না, আমরা কারো ধর্মীয় ব্যাপারে সেন্টিমেন্ট করতে চাই না, কিন্তু রাজনীতিকরণ নামের বিষয় এটাকে অবশ্যই আমরা স্ট্রিক্টলি আমি ব্যক্তিগতভাবে অন্তত বিরোধিতা করব। রামের যদি রাজনীতিকরণ হয় আমার বিরোধিতা থাকবে। পাড়ায় গলিতে কোথায় কি পুজো হবে সেখানে কেন কাটা হয়ে দাঁড়াচ্ছে রাজ্যের পুলিশ? রাজনীতি করা যাবে না। অনেক উচ্চমানের একটা মহাপুরুষ, তাকে এত নিচুতে নিয়ে এসে রামের নামে রাজনীতি করা যাবে না। রামের হিজাব পরে করা যাবে, আল্লাহর কসম খেয়ে করা যাবে, তাই না? রাজ্য সরকার তাহলে অনুমতি কেন দেবে না? অনুমতি কেন দেবে না? বাণীতে রাম উঠে যখন আপনি বলছেন যে রামের নামে রাজনীতি করা যাবে না, তাহলে রামচন্দ্র সবার তাহলে অনুমতি সবাইকে কেন দেবে না? আইনের মারফতে মন্দির করার পারমিশন পেয়েছেন, স্বাগতম, কিন্তু রামকে রাজনীতিতে আনবেন না, রামকে রাজনীতিকরণ করবেন না। ভোটের আগে রামকে রাজনীতি করছেন, দয়া করে রামকে ভোটের আগে রাজনৈতিক ইস্যু বানাবেন না। বড়াইকের কাছে আমি আসছি, অথবা আপনাদের বক্তব্য অনুযায়ী যে পাড়াতে কেউ রাম পুজো করতে চাইলে সেটা রাজনীতি হচ্ছে, তাহলে তাই তো? কেন আজকে রামনবমীতে ওপেন করা যেত না, দশেরাতে ওপেন করা যেত না? এই দুটো তিথি কি খারাপ? এই দুটো তিথি কি খারাপ? হঠাৎ করে ইলেকশনের আগে ওপেন করা হচ্ছে, রাজনৈতিক যেখানে মন্দির নির্মাণ কমপ্লিট হয়নি, যেখানে মন্দির নির্মাণ এখনো কমপ্লিট হয়নি, আপনি বলুন মন্দির নির্মাণ কমপ্লিট হয়েছে? আপনি বলুন মন্দির নির্মাণ কমপ্লিট হয়েছে? তখনই ঘোষণা করে দেওয়া হয়েছিল যে 3 বছরের মধ্যে মন্দির সম্পূর্ণ হবে। বলুন মন্দির সম্পূর্ণ হয়েছে, সেই গ্যারান্টি দিন যে মন্দির আর একটাও কাজ হবে না এই ওপেনিংয়ের পর। বলুন আপনি এখানে মন্দিরের গর্ভগৃহ সম্পূর্ণ পুজো করার মতন পরিস্থিতি আছে। আমি ছোটর কাছে আসবে, অরিন্দমের কাছে আসবো। অরিন্দম বাবু, এই মুহূর্তে মনে হচ্ছে এই মুহূর্তে কে বেশি রাম ভক্ত, কার বুকের মধ্যে রাম রয়েছে, এই নিয়ে তো আলোচনা করে এখানে লাভ নেই। বিষয় বিশাল কিছু, আপনারা বিশাল এখন রাম ভক্ত হয়ে গেছেন, যদি হয়ে যান তাহলে খুব ভালো কথা, যান না সেখানে, ভক্ত হতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু বাকি ভক্তের ভক্ত কে না ভাই? আমাদের বাড়িতে দীর্ঘদিনে পুজো হয়, আমাদের রোজ দুবেলা নারায়ণের পুজো হয়। রাম তো নারায়ণের শতম অবতার। অরিন্দম, আমি বলছি আপনাকে, আপনাদের যে এই যে আরেকটা দ্বিচারিতা না, এই যে মন্দির নিয়ে রাজনীতি, হ্যান নিয়ে রাজনীতি, আমি কদিন আগে শুনছিলাম সায়নী ঘোষ, তিনি বলছেন মন্দির হলে নাকি বাটি হাতে বসতে হবে। শোনো স্বর্ণালী, আমরা রাম ঠাকুরের দীক্ষিত, আবার এখন আপনারা বলছেন আরে কে হয় তারা কিন্তু নারায়ণ বিশ্বাসী, তা সেই জায়গায় হঠাৎ করে আমাদের রাম ভক্ত হওয়ার কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাম ঠাকুরের ভক্ত, আমরা সকলে রাম ঠাকুরের দীক্ষিত। আপনি এখন বলতে বলেছেন, আমাকে একটু বলতে দিন। আপনারা অনেক বলেছেন, তেড়ে যেতেন না। তো আমরা নারায়ণ পুজো করি, আমরা নারায়ণের সবাই কেউ তারেনি, উনি কখনো তারেনি। আপনারা রাজনীতিকরণ করছেন, তার বিরোধিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিকরণ রামকে নিয়ে করবে মমতা বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেনের একটা বক্তব্য আমি আগেও শুনিয়েছি, আরো একবার শোনাচ্ছি, এক সেকেন্ড। শান্তনু সেনের একটা বক্তব্য শুনে বলেন বাবু, সুদীপ্তবাবু থেমে যান, সুদীপ্তবাবু থেমে যান, বিশাল ভক্ত আপনি যান, আপনি অযোধ্যায় যান, রাম মন্দিরে যান, কেউ বারণ করছে না আপনাকে, কিন্তু অন্য কেউ যাবে তার সেটা বারণ করবেন না প্লিজ। শান্তনু সেনের বক্তব্যটা শোনাও প্লিজ। প্রথম কথা, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এবং প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এই ধরনের যারা পদাধিকারী থাকেন, যারা প্রশাসনিক প্রধান থাকেন, তাদের জন্য সুনির্দিষ্ট, তারা যে জায়গায় থাকেন সেই জায়গায় আইন শৃঙ্খলা মেনটেন করার সুনির্দিষ্ট কিছু পদ্ধতি থাকে, সেটা প্রশাসনকে মেনে চলতে হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তিনিই বলতে পারেন যে ধর্ম যার যার উৎসব সবার। সেই জন্যে তিনি যেমন কালী পুজোও করেন, তিনি তেমনি ঈদের নামাজও পড়তে যান, নামাজে অংশগ্রহণ করতে যান, তেমনি তিনি ক্রিসমাস ফেস্টিভ্যালও যান। আর ভারতীয় জনতা পার্টি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার জন্যে রামকে রাস্তায় নামিয়ে সস্তার রাজনীতি করে। বুঝলাম, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে যে কালী পুজো হোক, যিশু পুজো হোক, ইতু পুজো হোক, ঈদের নামাজ হোক, সবাইতে আমি আছি, শুধুমাত্র রাম পুজো হলে আমাদের পুলিশ পারমিশন দেবে না, আমার পুলিশ পারমিশন দেবে না। এই যদি মুদ্রা বিষয় হয় তাহলে সত্যি প্রশ্ন ওঠে অনেক কিছু নিয়ে, যে আসলে এই অশান্তি, এই বিভাজনের ইন্টেনশন কাদের রয়েছে। আমি আসবো অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, পুলিশের কাজ আপাতত অনেক কিছু ফালতু কাজ বাদ দিয়ে
এই মুহূর্তে পুলিশের সব থেকে বড় কাজ হচ্ছে কোন গলিতে, কোন এলাকায়, কোন পাড়ায়, কোন মাঠে রাম পুজো করার জন্য সেখানে প্যান্ডেল বাঁধা হচ্ছে, ম্যারাপ বাঁধা হচ্ছে, তার পারমিশনগুলো না দেওয়া। এটাই কি পুলিশের কাজ শেষ অবধি দাঁড়িয়ে গেল? দেখুন ম্যাডাম, ছোটবেলা থেকে যে পরিবেশে আমরা বড় হয়েছি, রাম শব্দের অর্থ হচ্ছে নয়নাভিরাম, কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে যে চিরন্তন আকর্ষণ করে। জয়রাম বলে যদি আমি বাড়িঘর আগুন দেই, খেলা হবে বলে যদি আমি বাড়িঘর আগুন দেই, এটা কেউ মেনে নেবে না। আজকে সুদীপ্তবাবুকে আমি ছোট্ট দুটো প্রশ্ন করতে চাই। ঠিকই তো, কোনো অনুষ্ঠান করতে গেলে লোকাল পুলিশের অনেক দায়িত্ব থাকে, তা খোঁজ নেওয়া, ওখানে কত লোক যাবে না যাবে। বলতে পারেন দেশপ্রিয় পার্কে যখন দুর্গাপুজোটা হয়েছিল, যে 500 মুখ দিয়ে যখন শুরু হয়েছিল, তখন তো পুলিশ কমিশনেই ঢুকতে পারেনি ওখানে। তাহলে পুজো ইনঅগারেশনের দিন কেন আজকে ওটা বন্ধ করা হয়েছিল? সেকেন্ড, আপনার কাছ থেকে একটু জানতে চাই, নিউ টাউনে যখন নাকি রেসার বুক শুরু হয়েছিল, বিমান বন্ধ হয়ে গেছিল, সেটা কি করে পুলিশ পারমিশন পেয়েছিল? আপনি সেই প্রশ্নটা একটু উত্তর দিন দয়া করে। পুলিশ যেখানে স্ট্যাম্পিং এর সম্ভাবনা বেড়েছে, আপনাদের ধারণা হচ্ছে যে নতুন একটা শুরু হয়েছে, যুক্তি দিয়ে কথা বললে আপনারা শুনতে দেবেন না। আপনার দিস ইজ আওয়ার আইডিওলজি স্টার্ট হয়েছে, আপনারা কোনো কথা বলতে দেবেন না, পাবলিকদের বলতে দেবেন না। আপনি বলছেন যে আজকে পারমিশন চাই, কি করে উইদাউট পারমিশন করলো? নিউ টাউনে কি করে পারমিশন করলো? আজকে দেশপ্রিয় পার্কে কি করে পারমিশন করলো? আপনি ওটা উত্তর দিন। সংবিধান অনুযায়ী সব ধর্মকে আপনাকে নিয়ে চলতে হবে, সব ধর্মকে সম্মান দিতে হবে। 2021 বুর্জ খলিফার ওনার কথা শোনা যাচ্ছে, বুর্জ খলিফার যে লাইট, সেই লাইট পারমিশন পেল কি করে? আপনি ভুলে গেলেন ওটা, আপনি আজকে ভুলে গেলেন। আজকে কালীঘাট থানা ঠিক করেছে, যদি মনে করে থাকে দেয়ার ইজ সিরিয়াস অ্যাপ্রিহেনশন অফ পিস, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি দ্বিচারিতা করার কথা বলছেন কেন? এক জায়গায় বলছেন আপনি পুলিশ কমিশনার স্পটে যেতে পারছে না, আর সেখানে পুজো হচ্ছে। আজকে নিউ টাউনের কি ভয়ঙ্কর পরিস্থিতি স্বর্ণালী, আপনি যতই জানো বোধ হয়, যে আজকে প্লেন পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। উনি দমকল মন্ত্রী, আজকে উনি কি করে পারমিশন দেয়? আমি প্রশ্ন হচ্ছে গিয়ে যে আমার, আপনি যে কথাগুলো বলছেন, দুটো পুজোতেই পরে লেজার লাইট বন্ধ হয়েছে, একটাতে পুজোটা আমি আপনাকে প্রমাণ দিয়ে দেবো। আমি আপনাকে দুর্গা পূজার কথা বলেছি, কালী পুজো পারমিশন পেল কি করে? আরে সুদীপ্তবাবু পারমিশন পেল কি করে? কালী পুজো আপনি বলুন বন্ধ হয়েছিল কেন? কেন বন্ধ হয়েছিল? কেন আজকে মুখ্যমন্ত্রী এবার বলেছেন যে তুমি এই সমস্ত বন্ধ করো? ঘটনা না ঘটে, ভুলে গেছেন কথা। পুলিশ তো সেই সতর্ক থাকবে। না না, আপনি কথা বললে কথা জাস্টিফাইড হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবার একটা প্রোগ্রামে বলেছিলেন, সুজিত তুমি কিন্তু আজকে ভালো করে পুজো দেবে, যাতে সম্মান কথা বলছেন। আমি আসবো ঝন্টু বাবুর কাছে। আমি দ্বিচারিতার একটা এক্সাম্পল দিচ্ছি, দ্বিচারিতার জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সবাই রয়েছেন এখানে। দ্বিচারিতার একটা এক্সাম্পল দিই আমি। কয়েকদিন আগে যখন এই রাম মন্দিরে তুলকালাম বিতর্ক চলছে, যদিও পুলিশি পারমিশন নিয়ে বললে আগে থেকে শুরু করতে হয়। এখানে তরুণ যদি রয়েছেন জানেন, বিজেপি যখন দুর্গাপুজো করার একটা এখানে সল্ট লেকে দুর্গাপুজো করার পারমিশন চেয়েছিল, সেই পারমিশনও দেওয়া হয়নি। সেই পুজোতে কোনো রাস্তা ব্লক করা হয়নি, তারপরে সেই পারমিশন দেওয়া হয়নি। আসলে পুজো হোক, অনুষ্ঠান হোক, উৎসব হোক, রাজনীতির রং প্রত্যেক মুহূর্তে শাসক দলের একটা মস্তিষ্ক প্রসূত। এখানে রাজনীতির রং আছে, অতএব বন্ধ করে। আমি একটুকেই বললাম, এবার যদি বিজেপি কোনো কর্মী কোনো মাঠে বোধহয় বিয়ে করতে যায়, তাহলে বোধহয় পারমিশন দেবে না পুলিশ, এমন অবস্থায় দাঁড়িয়েছে। আর একটা দ্বিচারিতার একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল। কদিন আগে যখন রাম মন্দির নিয়ে বিতর্ক তুঙ্গে, তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ তিনি বললেন মন্দির তৈরি করা হচ্ছে বাটি হাতে ভিক্ষে করার জন্য নাকি। এখানে আছেন সুদীপ্তবাবু, নিশ্চয়ই সমর্থন করবেন। তিনি বলবেন চাকরি নেই, এই নেই, ওই নেই, মন্দির কেন তৈরি হচ্ছে বাটি হাতে ভিক্ষে করার জন্য। সায়নী ঘোষের বক্তব্য শোনাবো, আর তার উত্তর যিনি দিয়েছেন তার বক্তব্য শোনাবো। শুনুন সায়নী ঘোষ কি বলছেন। মন্দির বানান, তাতে অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে, নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি হচ্ছে। কারণ চাকরি নেই, তো পড়াশোনা নেই, কি আছে, শিক্ষা নেই, কর্ম নেই, অন্য নেই। সায়নী ঘোষের কথাই মেনে নিলাম, চাকরি নেই, অন্ন নেই, শিক্ষা নেই, বা মন্দির বানিয়ে কি হবে, বাটি হাতে ভিক্ষা করার জন্য। সায়নী ঘোষ আমরা ধরে নিলেন, এবং তৃণমূল কংগ্রেসের যুব নেতা নেত্রী এবং তৃণমূল কংগ্রেস প্রত্যেকে সমর্থন করলেন যে আসলে মন্দির বানানো হয় বাটি হাতে ভিক্ষা করার জন্য। এর পরের বক্তব্য, পরের বাইট শুনুন এবার। কি হয়নি? তীর্থস্থানগুলো দেখুন, দক্ষিণেশ্বর দেখুন, কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে, তারাপীঠ হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, লোকনাথ মন্দির হয়েছে, অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা 5 একর জমি বিনা পয়সায় দিয়েছি, ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা 3.5 কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি, আমরা তারকেশ্বর করে দিয়েছি, আমরা জলপেশ মন্দির করে দিয়েছি, শিব মন্দির, আমরা মদনমোহন মন্দির করে দিয়েছি,
আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি। আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান, গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি। আগে কিন্তু কেউ এই কাজ করতো না। এই এত মন্দিরের তালিকা করে দিয়েছেন কি সব জায়গায় বাটি হাতে ভিক্ষে করতে বসার জন্য? বাংলার ছেলেমেয়েরা যাতে বাটি হাতে ভিক্ষে করতে বসে? হ্যাঁ, এত লম্বা তালিকা কি বাটি হাতে ভিক্ষে করতে বসার জন্য? নিজের বেলা মন্দির তখন উন্নয়ন, আর অন্যের বেলা মন্দির হলে তখন ধর্মীয় বিভাজন। এ কেমন দ্বিচারিতা? সবকিছু সীমা থাকে একখানা। ঝন্টু বাবু, প্রথমেই বলি, সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে ধর্মাচরণের স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটি নাগরিককে দিয়েছে, সেখানে নাক গলাতে পারে না, সংবিধানের কথা। দ্বিতীয় হচ্ছে, একদম অসমাপ্ত রাম মন্দিরে যদি উদ্বোধনটা অন্যায় হয়ে থাকে, তাহলে পিতৃপক্ষে চক্ষুদানের আগে দুর্গা উৎসবগুলোর ফিতে কাটাটা কত বড় হিন্দু ধর্মের অবচারণা বা অপমান, সেই উত্তরটা আমি আশা করি উনি দেবেন। দ্বিতীয়, আমরা তো রাম বলি না, রাম তো এই রাজ্যের বহিরাগত, আমরা বলি রং, আমরা রংধনু বলি। বাংলাদেশে যেটাকে রংধনু বলা হয়, রাম উচ্চারণ করে না ওখানকার পাঠ্যপুস্তকে, আমরা ওটাকে অ্যাডপ্ট করেছি, রংধনু এই সরকার বলেছে রংধনু। এবং এই সরকার প্রথম জানিয়েছে রাম এ রাজ্যে বহিরাগত, আর ওই যে ঔরঙ্গজেবের বাবা শাহজাহান যে রোহিঙ্গা শিবিরগুলো বসিয়েছিল, সেগুলো ওরা হচ্ছে এ দেশের স্থানীয় নাগরিক। আমার প্রশ্নটা হচ্ছে, পুলিশ, তুমি কোথায় পুলিশ? যে পুলিশ আইপিসি 353 নম্বর ধারা অনুযায়ী ইডির আধিকারিকদের আক্রমণ করার জন্য আইপিসি 332, 333-এ নন কনজিউজেবল নন অ্যাভেলেবল অফেন্স দেওয়ার কথা ছিল, সেই পুলিশ তোমার কথা অনুযায়ী 6 দিনের দিন কার্যত শূন্য হাতে আছে। কোন পুলিশ? যে পুলিশ ইডি মার খাওয়ার পরেও ইডির বিরুদ্ধে নন বেলেবেল ধারা দিচ্ছে, আর শাহজাহান তাদের পোষ্যপুত্র তার বিরুদ্ধে বেলেবেল দিচ্ছে, তার বিরুদ্ধে কোন রকম স্টেপ নেওয়া দুরস্ত মুখ্যমন্ত্রী প্রকাশ্যে এ রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি তার হয়ে ব্যাট করছে। উত্তর দেবেন? আমরা কি দাঁড়ান? আপনি বলবেন না, বলবেন না আপনি প্রতিষ্ঠান আর চক্ষুদানের দুটো কি সমান জিনিস হলো? প্রশ্ন হচ্ছে, কোন ইলেকশন ছিল? শাসকের আইন নয়, এখানে 3 মাস বাদে ইলেকশন, কোনো আইনের শাসন চলছে না স্বর্ণালী। শাসকের আইন বিধান করতে যাচ্ছে, এখানে রাজনীতির আইনের কথা বলছে, যেখানে রোহিঙ্গারা একটু আগে বলেছেন শাসক হস্তক্ষেপ করতে পারবে না। রাম অর্থাৎ রামকে রাজনীতিকরণের কথাটা বলুন ব্যাখ্যা করে। রাম হচ্ছে পুরুষোত্তম নয়, তৃণমূল রামকে রাজনৈতিক ক্যারেক্টার তৈরি করে দিয়েছে। রাম আমাদের পুরুষোত্তম ছিল না, বহু আগে থেকে আমরা জানতাম রাম পুরুষোত্তম। 11 সালে মমতা ক্ষমতা আসার পরে রাম হয়ে গেছে পলিটিক্যাল ক্যারেক্টার, এবং তারা রং করেছে রামকে। বলুক, অস্বীকার করুক, বিজেপি যদি রামকে পলিটিক্যাল ক্যারেক্টার বানায় আমরা তার তীব্র প্রতিবাদ করব। রাজনীতি এখনো চলছে, তীব্র প্রতিবাদ করব। বিজেপি যদি রামকে একটা পলিটিক্যাল ক্যারেক্টার বানিয়ে ব্যবহার করার চেষ্টা করে, এখনো পর্যন্ত রাজনীতি চলে যাচ্ছে, নির্লজ্জ রাজনীতি চলে যাচ্ছে। যখন ইডিসিবে এসে রক্তাক্ত হচ্ছে, তখন এখনো পর্যন্ত নির্লজ্জ রাজনীতি চলছে। একদম সময় নেই, আজকে ডিবেট এখানেই শেষ করতে হচ্ছে। সত্যি নজর রাখবো আমরা যে আর কোন কোন জায়গায় পুলিশ এই নির্লজ্জ দলদাসগিরি দেখাতে পারে, এবং আর কতবার কি কি কারণের জন্য সাধারণ মানুষকে নিজস্ব ধর্মীয় উপাচার করার জন্য, ধর্মাচরণ করার জন্য কোর্টে দৌড়তে হয়, আর কতবার। নজর রাখবো আমরা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ভোটের আগেই তৃণমূল কংগ্রেসের মধ্যে সেন্সর চালু হলো। তৃণমূল নেতাদের মুখে এবার তালা চাবি পড়লো। দলের বাইরে কথা বলা যাবে না কোনো ক্ষোভের কথা। বৈঠকে দলের তরফ থেকে স্পষ্ট নির্দেশ জারি করা হলো। স্পষ্ট নির্দেশ, দলের নবীন যুব সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে সোশ্যাল মিডিয়াতেও বহিঃপ্রকাশ করা যাবে না কোনো ক্ষোভের। ব্যক্তিগত মতামত বিভিন্ন থাকতেই পারে গণতন্ত্রে, তা দলে পর্যালোচনা করতে হবে, বাইরে বলা যাবে না।